আসসালামু আলাইকুম। চাকরির সুবাদে বিমো তার স্ত্রী সিরিকে নিয়ে থাকতে শুরু করে ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা গ্রামে, যার নাম মোয়ারা তাপা। এই গ্রামে লাশকে কবর না দিয়ে বরং তাকে কফিনে পুড়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। আর যদি কেউ ওই জঙ্গলের পথ ধরে কোনো খাবার নিয়ে যায় তাহলে তাদের উপর আক্রমণ করে ওই সকল লাশ, যাদেরকে বলা হয় রাউন। এছাড়া এই গ্রামে রয়েছে কালো জাদু করা কুইয়াংয়ের ছড়াছড়ি। এই সকল কুইয়াংয়ের কালো জাদুর শিকার শুধুমাত্র গ্রামবাসীরাই নয়, বরং স্কুলের ছোট ছোট বাচ্চারাও। এমনকি বিমো এবং তার স্ত্রী সিরি যে স্কুলে চাকরি নিয়েছে সেই স্কুলে শুধুমাত্র জীবিত বাচ্চারা নয়, বরং তাদের সাথে পড়াশোনা করে মৃত বাচ্চাদের লাশও। তো এরকম একটি অন্ধবিশ্বাসে ভরা ভয়ঙ্কর গ্রামে বিমো তার স্ত্রী সিরিকে নিয়ে কিভাবে থাকবে, জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর মুভিটি, যার নাম কুইয়াং। গল্পের শুরুতে আমরা এক বিবাহিত দম্পতিকে দেখতে পাই, যাদের নাম ছিল বিমো এবং সিরি। তারা ঘরবাড়িতে তালা দিয়ে দুজনে একসাথে কোথাও একটা চলে যাচ্ছিল। এখানে সিরির কথাবার্তা হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে সে বিমোর ওপর কোনো কারণে অসন্তুষ্ট। বিমো এখানে তাকে বলেও তারা যে গ্রামে যাচ্ছে সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগও নেই, সেখানে গিয়ে সিরির থাকতে কষ্ট হবে। তবে সিরি তো কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে সে ওই একই জিনিস সহ্য করতে পারবে না যা পূর্বেও একবার ঘটেছে। অর্থাৎ পূর্বে বিমো এমন কিছু করেছিল যে কারণে স্ত্রী তার উপর রেগেছিল। এখন তাদেরকে নিতে গাড়ি নিয়ে দুজন লোক আসে, যাদের মধ্য থেকে একজনের নাম ছিল টার্নো এবং অন্যজনের নাম ছিল জোনায়েদ। তারা দুজনে মিলে ওই গ্রামের মেয়েদেরকে নিয়ে মজা করে, যা শুনে বিমো হেসে দিলে তার দিকে রাগি চোখে তাকায় সিরি, যা থেকে আমরা বুঝতে পারি যে অতীতে নিশ্চয়ই বিমো একবার সিরিকে ধোকা দিয়েছিল যখন সে তার কাজের জন্য বাড়ি থেকে বাইরে গিয়েছিল। এ কারণেই সিরি এবার আর তার উপর ভরসা করতে পারছে না, তাই তো ওই প্রত্যন্ত গ্রামেও সে তার সাথে চলে যাচ্ছে। আসলে বিমো একজন সরকারি স্কুলের টিচার ছিল, যাকে ট্রান্সফার করা হয়েছিল মোয়ারা তাপা গ্রামে। এই গ্রামের অনেক ভয়ানক ইতিহাস রয়েছে। কিছুদিন আগেই এখানে বন্যা হয়ে অনেক মানুষ মারা গিয়েছে, সেই সাথে অনেকেই বন্যার পর রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়া ওই গ্রামে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। গ্রামটি আসলে একটি দ্বীপের মতো, যেখানে আসা যাওয়ার জন্য মাত্র একটি নৌকা আছে, যেটা 3 দিন পর পর ওই ঘাটে আসে। এছাড়া ওই গ্রামের লোকজনরাও বেশ অদ্ভুত। তারা বাইরের মানুষদেরকে একদমই পছন্দ করে না। তারা তাদের গ্রামের নিয়মের প্রতি খুবই কঠোর। যদি বাইরে থেকে আসা কোনো ব্যক্তি তাদের গ্রামের নিয়মের উল্লঙ্ঘন করে তাহলে তাকে মেরে ফেলতেও তারা দ্বিধা করে না। এমনকি এখানে থাকা টার্নোর গলায়ও একবার ছুরি ধরা হয়েছিল, ছোট্ট একটা নিয়ম না জানার কারণে। টার্নো এবং জুনায়েদের মুখে এই সকল কথা শুনেও বিমো চুপ করে থাকে, কেননা ওই গ্রামে যাওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। এবারও যদি সে তার ট্রান্সফার বাতিল করে দেয় তাহলে তার এই চাকরিটিই থাকবে না। এখানে সিরি অলরেডি ঘুমিয়েছিল। জুনায়েদ বিমুকেও ঘুমিয়ে পড়তে বলে, কেননা তারা খুব শীঘ্রই গ্রামের ঘাটে পৌঁছানোর যে জঙ্গলে ভরা রাস্তা সেখানে প্রবেশ করতে চলেছে। এই রাস্তার চারিপাশটা বেশ ভয়ানক ছিল। এখানে এসে সিরির ঘুম ভেঙে যায়। হঠাৎই সে গাড়ির জানালার কাছে একটি লাল আলো দেখতে পায়। আশেপাশে তাকাতেই সে বিমোর জানালার কাছে একটা মহিলার কাটা মাথা দেখতে পায়, যে কিনা সেখান থেকে উড়ে চলে যায়। এতে করে সিরি অনেক বেশি ঘাবড়ে যায় এবং আশেপাশে দেখতে থাকে। আর এরপর নিজেকে সামলে সে নিচের দিকে তাকিয়ে থাকে। আশেপাশে তাকানোর মতো সাহসও তার ছিল না। এমন সময় ওই কাটা মাথাটি তার জানালার কাছে আসে এবং তার দিকেই তাকিয়ে থাকে, যা দেখে সিরি এবার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বিমুকে ডেকে তোলে। সে জুনায়েদ এবং টার্নোকেও জিজ্ঞাসা করে যে তারা আশেপাশে কোনো উড়ন্ত কাটা মাথা দেখেছে কিনা। তারা এই ব্যাপারটিকে অস্বীকার তো করে, তবে তাদের চোখ মুখ এবং একজন একজনের দিকে তাকানো দেখেই আমরা বুঝতে পারি যে তারা নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানতো, যা তারা লুকাচ্ছিল। এখানে বিমো সিরিকে সামলে নেয় এবং এই সব কিছু তার মনের ভুল হিসাবেই ধরে নেয়। এরই মধ্যে এই সকল স্ট্রেসের কারণে সিরির বমি পাচ্ছিল, যে কারণে তারা এক সাইডে গাড়িটি থামায়। সিরি এবং বিমো বাইরে বের হয়, যেখানে বিমো সিরিকে সামলে তাকে বলে সে যেন এখন বাড়িতে ফিরে যায়। সিরির তার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সিরি যেন অন্তত পক্ষে তাকে মাফ করে একটাবার তাকে বিশ্বাস করে। সে ওয়াদা করছে সে পুরনো ভুল দ্বিতীয়বার করবে না। কিন্তু সিরি তো তার কোনো কথা
শুনতেই রাজি ছিল না। সে সেখান থেকে চলেই যাচ্ছিল। এমন সময় জঙ্গলের পাশ দিয়ে তারা কিছু শব্দ শুনতে পায়। হঠাৎই দেখা যায় সেখান থেকে এগিয়ে আসছে একটি কফিন, যেটা দেখা মাত্রই তারা জুনায়েদদেরকে ডাক দেয়। জুনায়েদরা এটা দেখা মাত্রই দ্রুত তাদেরকে গাড়িতে চড়ে বসতে বলে এবং গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। এদিকে ওই কফিনটি বারবার তাদের গাড়ির সাথে আঘাত করছিল। তখন জুনায়েদ বিমুদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি বাইরে থেকে কোনো তাবিজ কবজ সাথে করে নিয়ে এসেছে। উত্তরে তারা জানায় যে না। এরপর সে আবারও জিজ্ঞাসা করে তাহলে কি তাদের সাথে কোনো ভাত অথবা ডিম আছে। উত্তরে সিরি জানায় হ্যাঁ, যেটা নিয়ে সাথে সাথে জুনায়েদ মাটিতে ফেলে দেয়। আর এতে করে তাদের গাড়িটিও স্টার্ট হয়ে যায়। কফিনটিও সেখানেই থেমে যায়। তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে ওই কফিনটির মুখ খুলে যায়। আমরা দেখতে পাই সেখান থেকে বেরিয়ে এসেছে এক ভয়ানক হাত। আর এভাবেই এই লাশের হাত থেকে তারা 4 জন বেঁচে যায়। আপনিও কি ঘরে বসে বোর হচ্ছেন আর বোরিং সময়গুলোতে সব থেকে বেশি ভালো লাগে শপিং করতে, কিন্তু জিনিসপত্রের যে দাম তাতে সবকিছুর খরচ চালিয়ে শপিং করাটা কোনোভাবেই সম্ভব না। কিছুদিন আগেও এমনটিই মনে হতো, কিন্তু এখন আর চিন্তা নেই, কারণ মার্কেটে এসে গিয়েছে বিনোমো, যেটা 100% বিশ্বস্ত একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনি ট্রেডিং না জানলেও এখানে একটি ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ট্রেডিং শেখার জন্য। এখান থেকে উপার্জিত অর্থ আপনারা খুব সহজেই বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এই যে এখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে, এখন আপনাকে অনুমান করতে হবে যে এই গ্রাফটি উপরে যাবে নাকি নিচে। আমার তো মনে হচ্ছে এটি উপরে যাবে, তাই আমি আপে ক্লিক করে দিলাম। দেখুন আমার অনুমানটি সঠিক হয়েছে এবং আমি জিতে গিয়েছি। এর সবচাইতে মজার বিষয় হচ্ছে বিনোমোতে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট উইথড্র করার সুযোগ, সেই সাথে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো থাকছেই। এমনকি এটা আপনি আপনার বন্ধুদেরকে রেফার করে প্রতি রেফারে পেয়ে যাবেন $20। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই ঘুরে আসুন বিনোমো থেকে এবং শুরু করুন আপনার ট্রেডিং জার্নি। পরদিন সকালে তারা গিয়ে পৌঁছায় ঘাটের একটি হোটেলে। সেখানে কাল রাতের ঘটনার কথা ভেবে সিরির তখনও পর্যন্ত মন খারাপ ছিল, যা দেখে জুনায়েদ বলে যে এই উড়ন্ত কফিনের ঘটনা তো এখানে প্রায়ই ঘটে, তাই এই নিয়ে সে যেন মন খারাপ না করে। উড়ন্ত কফিনের কথা শুনে তারা অবাক হয়ে যায়। তখন টার্নো জানায় এই গ্রামে কেউ মারা গেলে তার লাশকে মাটিতে পোতা হয় না, বরং তাকে একটা কফিনে পুড়ে সেটাকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। বিমো জিজ্ঞাসা করে ওই লাশটি কেন তাদের পিছে পড়েছিল। উত্তরে তারা জানায় এই সকল কফিনের মধ্যে কিছু ব্যক্তির লাশ থাকে যারা কিনা জীবিত অবস্থায় কালো জাদু করত এবং মানুষের কাছে ঘৃণিত হতো। তাই তো মৃত্যুর পর তারা সেই সকল মানুষের উপর আক্রমণ করে যারা নিজেদের কাছে কোনো তাবিজ কবজ রাখে অথবা তাদের কাছে কোনো খাবার থাকে। কথা বলতে বলতে তাদের খাবার চলে আসে, যদিও সিরি এখান থেকে কোনো খাবার খায় না। এখন খাবার খাওয়া শেষ করে বিমো তার মায়ের সাথে কথা বলে এবং সিরি তার একমাত্র আত্মীয় তার আন্টির সাথে কথা বলে। কথা বলা শেষ করে বিমো সিরিকে বলে সে কি করলে আবারও সিরি তাকে আগের মতো বিশ্বাস করবে। সে দ্বিতীয়বার ওই ভুল আর করবে না। সে এত কঠিন একটা চাকরি গ্রহণ করেছে কেননা সে সিরির সাথে নতুন জীবন শুরু করতে চায়, তাই সিরি যেন তাকে একটা সুযোগ দেয়। কথা শুনে সিরিও তার মাথা নেড়ে সম্মতি জানায়। এরই মধ্যে দূর থেকে তাদেরকে ডাক দেয় 2 জন লোক। তাদের মধ্য থেকে একজন ছিল তিনগেন, যে কিনা ওই একই স্কুলের টিচার যে স্কুলে পড়াতে বিমো ওই গ্রামে যাচ্ছে। অন্যজন ছিল অ্যাম্পং, যে কিনা ওই গ্রামের প্রধানের সেক্রেটারি। সেই মূলত এখানে সিরি এবং বিমোকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তিনগেন তাদের সাথে যায় না, কেননা আজ তার অন্য একটা স্থানে পড়াতে হবে। তারা রওনা দিলে টিনগেন জুনায়েদ এবং টার্নোকে জিজ্ঞাসা করে আসার পথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিনা। উত্তরে তারা জানায় যে হ্যাঁ, প্রথমে কুইয়াং আর এরপর রাউং। উড়ন্ত কাটা মাথাকে কুইয়াং বলা হতো আর রাউং বলা হতো ওই ভয়ঙ্কর কফিনকে। কুইয়াং এবং রাউং এর কথা শুনে তিনগেন বলে তাহলে ওই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে, যে ভবিষ্যৎবাণীতে অন্য এক দ্বীপ থেকে আসা এক মহিলার কথা বলা হয়েছিল, অর্থাৎ এখানে সিরির কথা বলা হচ্ছিল, যে ব্যাপারে কোনো কিছু না জানা সিরি এবং বিমো চলেছিল অজানা অচেনা ওই ভয়ঙ্কর গ্রামের উদ্দেশ্যে। যেখানে যাওয়ার সময় বিমো লক্ষ্য করে আমপং খুব অদ্ভুতভাবে সিরিকে দেখছে, তাই সে একটু এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। এছাড়া আমপং এর ব্যবহার বেশ অদ্ভুত ছিল। সে তাদেরকে পুরোপুরিভাবে গ্রামে পৌঁছেও দেয় না, বরং নৌকা থেকে নামিয়ে তাদেরকে গ্রামের রাস্তা দেখিয়ে নিজের কাজে চলে যায়।
ফলে দুজন স্বামী স্ত্রী একা একা জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। এখানে কাঠের গ্রামের নামের একটি সাইনবোর্ড ছিল, যেটা প্রায় ভেঙেই গিয়েছিল, অর্থাৎ এখান থেকে গ্রাম শুরু। তবে এখনো পর্যন্ত জঙ্গলের পথ শেষ হয়নি। পথে সিরি হঠাৎই ঘাবড়ে যায় এবং বিমোকে টেনে ধরে। আমরা দেখতে পাই তার সামনে একটি গাছ রয়েছে, যেখানে ঝুলন্ত রয়েছে অসংখ্য কফিন। বিমো তাকে এইগুলোকে এড়িয়ে সামনের দিকে এগোতে বলে। কিছুক্ষণ পর তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের পর প্রথম বাড়িতে থাকা মহিলার কাছে স্কুলটি কোথায় তা জানতে চায়। মহিলাটি কোনো উত্তর না দিলে সেখানে আসে একজন লোক, যে কিনা তাদেরকে স্কুলটি কোথায় তা বলে দেয়। এখানে তাদের ব্যবহার দেখে বোঝাই যাচ্ছিল যে তারা বাইরে থেকে আসা বিমো এবং সিরিকে একদমই পছন্দ করছিল না। কিন্তু তারা যে স্কুলে এসেছে সেই স্কুলের প্রিন্সিপালের ব্যবহার ছিল একদমই ভিন্ন রকমের, কেননা সে নিজেও বাইরে থেকে এসেছে এই স্কুলে পড়াতে। সে দৌড়ে আসে এবং তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে কিছু সবজি গিফট হিসাবেও দেয়, আর এরপর তাদেরকে সাথে করে নিয়ে যায় তাদের নতুন বাড়িতে। এখানে 3টি কটেজের মতো বাড়ি ছিল, যার বাম পাশেরটা টিনগেনের এবং ডান পাশেরটা ওই প্রিন্সিপালের নিজের। মাঝখানেরটাই শুধুমাত্র এখন খালি আছে, যেটা দেওয়া হয় বিমো এবং সিরিকে। সে আরো জানায় এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, তাই তারা যেন আগে থেকে ল্যাম্পের তেল পুড়ে রাখে। এখন তারা তাদের এই নতুন বাড়িতে প্রবেশ করে, যেখানে সবকিছু নিজেদের মতো করে গুছিয়ে নেয়। ওই রাতের খাবার সিরি, বিমো এবং প্রিন্সিপাল একসাথে খায়, যেখানে প্রিন্সিপাল জানায় এই স্কুলে এখন 7 জন স্টুডেন্ট আছে, যারা কিনা ক্লাস 3 এবং 5-এ পড়ে। কিছুদিন আগে হওয়া বন্যায় অনেক স্টুডেন্টরা মারা গিয়েছিল। এর সাথে বন্যার পরপরই ছড়িয়ে পড়ে কিছু সংক্রামক রোগ, যে কারণে এই গ্রাম ছেড়ে অনেক মানুষেরাই চলে গিয়েছে। এখন 7 জন হোক বা 70 জন, তাদের দায়িত্ব স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেওয়া, তাই যেন করা হয়। সেখানে সিরিকেও বলে যে বাড়িতে বসে সময় নষ্ট না করে বরং সেও চাইলে স্কুলে গিয়ে স্টুডেন্টদের পড়াতে পারে। বিমো এই কাজে সিরিকে উৎসাহ দেয়, যার ফলে সিরিও রাজি হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে প্রিন্সিপালের কিছু একটা মনে পড়ে যায়। সে বাইরে গিয়ে তার প্লেট থেকে কিছু খাবার মাটিতে ছড়িয়ে দেয়। এই গ্রামের নিয়মই এটা। প্রিন্সিপাল বলে কোনো আত্মা অথবা কোনো অপশক্তির জন্য তারা এই কাজ করে না, বরং প্রকৃতি থেকে তারা যে খাবার পায় সেই খাবারের কিছু অংশ প্রকৃতির সাথে ভাগ করে নেওয়ার নিয়মটি এখানে প্রযোজ্য। যাক, এখন খাওয়া দাওয়া শেষে বিমো যায় বাইরে প্রিন্সিপালকে এগিয়ে দিতে, যেখানে প্রিন্সিপাল তাকে জানায় যে 3 দিন পর পর এখানে নৌকা আসে, যে নৌকায় করে ওপারে গিয়ে তাকে বাজার করে নিয়ে আসতে হবে। সেই সাথে সে যেন তার ফোনেও চার্জ দিয়ে নিয়ে আসে। তারা এইসব নিয়ে কথা বলছিল। ওই সময় সিরি একা একা থালা বাসন ধুচ্ছিল। হঠাৎই উপরে রাখা একটি ফল নিচে পড়ে যায়, যা দেখে সিরি একটু অবাক হয় এবং সেটা উঠিয়ে রাখতে চলে যায়। যেখানে জানলার অপাশে আমরা অদ্ভুত দেখতে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে কিনা সিরিকেই দেখছিল। তবে সিরি এটা লক্ষ্য করে না। ওই সময় বাইরে থাকা বিমো প্রিন্সিপালকে জানায় যে এই গ্রামে আসার সময় জঙ্গলে তাদের 2 জন বৃদ্ধা এবং বৃদ্ধর সাথে দেখা হয়েছিল, যাদের ব্যবহার খুবই অদ্ভুত ছিল। এ কথা শোনা মাত্রই প্রিন্সিপাল চিনে যায় যে সে আলাং এবং তাম্বির কথা বলছে। তারা 2 জন স্বামী স্ত্রী, যারা কিনা কিছুদিন আগেই নিজেদের সন্তানদেরকে হারিয়েছে। আর এরপর থেকে গ্রামের মানুষেরাও তাদেরকে এড়িয়ে চলতে শুরু করেছে, কেননা গ্রামবাসীর মতে এই 2 জন কালো জাদু করে, যে কালো জাদুর কারণেই এই গ্রাম কিছুদিন আগেই বন্যার কবলে পড়েছিল। তবে সে বিমোকে এই ব্যাপার নিয়ে খুব একটা চিন্তা করতে মানা করে সেখান থেকে চলে যায়। ওই রাতে ঘুমানোর সময় কিছু আওয়াজে হঠাৎই বিমোর ঘুম ভেঙে যায়। এই শব্দটি ফ্লোরের নিচ থেকে আসছিল, তাই সে কান পেতে শোনার চেষ্টা করে। এমন সময় তার মনে হয় আওয়াজটি যেন বাইরে থেকে আসছে, তাই সে জানালার কাছে দেখার চেষ্টা করলে হঠাৎ করেই তার সামনে দিয়ে কিছু একটা যেন চলে যায়। তাই সে দেখার জন্য হাতে ল্যাম্প নিয়ে তার শোবার ঘর থেকে বের হয়। বের হতেই পাশের জানালাটি আপনা আপনি খুলে যায়। সেদিকে এগিয়ে যেতেই দরজায় হঠাৎ করেই জোরে জোরে কেউ কড়া নাড়তে থাকে, যা শুনে বিমো এবার ভয় পেয়ে যায়। তবুও সে সাহস করে ওই দরজাটি খুলতে যায়। এদিকে সিরিও ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছিল। দরজাটি খুলতেই ওই বৃদ্ধ মহিলাকে দেখা যায়, অর্থাৎ তাম্বিকে, যে কিনা কোনো রকম অনুমতি ছাড়াই তাদের ঘরের ভেতরে ঢুকে যায় এবং অদ্ভুতভাবে সিরির দিকে এগোতে থাকে। সে এখানে সিরির পেটে হাত রাখে এবং কিছু একটা পড়তে থাকে, যেন কোনো অদ্ভুত মন্ত্র, যেটা পড়ে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সিরি এবং বিমো এইসবের কোনো কিছুই বুঝতে পারছিল না যে তাম্বি আসলে এখানে কেন এসেছিল। তাই পরদিন সকালে তারা এই ঘটনা প্রিন্সিপালের সাথে শেয়ার করে, যদিও প্রিন্সিপাল এই ঘটনাকে খুব একটা তোয়াক্কা করে না, কেননা
তাম্বির ব্যবহার কিছুটা অদ্ভুতই ছিল। এছাড়া সে তো কারোর কোনো ক্ষতিও করেনি, তাই সে বিমোকে এই ব্যাপারে খুব একটা চিন্তা করতে নিষেধ করে। এখানে বিমোর বিশেষ করে সিরির জন্য অনেক চিন্তা হচ্ছিল, তবে প্রিন্সিপাল তাকে এইসব ব্যাপারে খুব একটা ভাবতে নিষেধ করে এবং তাদেরকে স্কুলের আরেকজন টিচার সেই সাথে দপ্তরির সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীর সাথে পরিচয় করাতে। পরিচয় শেষে যে যার ক্লাসে চলে যায়। তাদের পিছু পিছু বিমো এবং সিরিও যায় তাদেরকে পড়াতে। এখানে সিরির ক্লাসে ছিল মাত্র 3 জন স্টুডেন্ট। সিরি তাদেরকে ইংরেজি পড়াচ্ছিল। এরই মধ্যে হঠাৎই বোর্ডে কিছু লিখে সে পেছনে ঘুরতেই সেখানে ওই 3 জন স্টুডেন্ট বাদেও অনেকগুলো স্টুডেন্টের আত্মাকে দেখতে পায়, যারা কিনা সিরিকে নাম ধরে ডাকছিল, যার ফলে সিরি অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় একজন ছাত্রের ডাকে তার জ্ঞান ফেরে। সে এগিয়ে যায় ওই ছাত্রের কাছে, যে কিনা তার জন্য কিছু পাথরের টুকরো নিয়ে এসেছিল প্রথম দিন টিচারের গিফট হিসাবে। এটা নেওয়ার সময় সিরি জানালা দিয়ে আবারও তাম্বিকে দেখতে পায়, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। ওই দিন বাড়িতে ফিরে সিরি ওই গিফটগুলোকে সুন্দর করে দড়িতে বেঁধে জানালার সাথে ঝুলিয়ে দেয়। এমন সময় সেখানে বিমো আসলে সিরি তাকে আজকের স্কুলের ঘটনাটি খুলে বলে, যে সেখানে সে স্টুডেন্টদের ভয়ঙ্কর রূপ দেখেছে। যা শুনে বিমো বলে, হতে পারে গত রাতে প্রিন্সিপাল তাদেরকে ছাত্রছাত্রীদের যে মর্মান্তিক মৃত্যুর ঘটনার কথা বলেছিল তা শুনে সিরি কিছুটা প্রভাবিত হয়েছে, এ কারণেই সে এই সব কিছু দেখেছে। একথা বলে বিমো সেখান থেকে চলে যায়। এমন সময় সিরি কিছু শব্দ শুনতে পায়। সে বিমোকে ডাকতে ডাকতে সামনের দিকে এগোয়, যেখানে পর্দার অপাশে বিমো অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। সিরি সাহস করে ওই পর্দাটি সরাতেই সেখানে কাউকেই দেখতে পায় না। এই ঘটনায় সিরি বেশ ঘাবড়ে গিয়েছিল। ওই রাতে সে খাবার খাওয়া শুরু করার আগে খাবার প্লেটে কিছু খাবার নিয়ে বাইরে গিয়ে গ্রামের নিয়ম অনুযায়ী মাটিতে সেই খাবার ছড়িয়ে দেয়। আর এরপর সে বিমোকে গিয়ে বলে তার সব সময় মনে হয় কেউ যেন তার উপর নজর রেখে চলেছে। বিমু তাকে বলে এই সব কিছু নিয়ে সে একটু বেশিই ভাবছে। নতুন মানুষ গ্রামে আসাতে গ্রামের লোকজন তাদেরকে একটু নজরে রাখতেই পারে, এটা নিয়ে সে যেন খুব একটা না ভাবে। এখন ওই রাতে কোনো অস্বাভাবিক ঘটনা আর ঘটে না। পরদিন তারা দুজন মিলে স্কুলের স্টুডেন্টদের পড়াতে যায়, যেখানে ক্লাস শেষে বাইরে এসে বসেছিল সিরি। বিমো নিজের ক্লাস শেষ করে তার পাশে গিয়ে বসে। তখন ওই স্টুডেন্টটি সিরির জন্য আবারও কিছু পাথরের টুকরো নিয়ে আসে এবং তাকে গিফট হিসাবে দেয়, যেখানে ওই ছেলেটির হাতের বিশেষ ব্রেসলেট দেখে এই ব্যাপারে তাকে বিমো প্রশ্ন করে। ছেলেটি জানায় এটি একটি তাবিজের মতো, যা তাকে তাদের স্যার টিনগেন দিয়েছে। এমন সময় পাশের ছেলেটি তাকে চুপ করতে বলে। ছেলেটি ইশারা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা তাম্বিকে দেখায়। এমন সময় হঠাৎই ক্লাসরুম থেকে একজন ছাত্রীর চিৎকার শোনা যায়, যা শোনা মাত্রই তারা সকলে সেদিকে ছুটে যায়। তবে সিরিকে দায়িত্ব দেওয়া হয় বাকি স্টুডেন্টের উপর খেয়াল রাখতে। বাকিরা ক্লাসরুমে ঢুকে দেখতে পায় একজন ছাত্রী মাইয়াং এর রক্তাক্ত পা উপরের ছাদ থেকে ঝুলছে, যাকে কেউ একজন টেনে উপরে নিয়ে যায়। তাই তারা দ্রুত টেবিলের উপর টেবিল রেখে বিমোকে বলে উপরে ছাদের ভেতরে দেখতে। যদিও বিমো একটু ভয় পাচ্ছিল, এরপরও সে টেবিলের উপরে উঠে ভেতরে দেখার চেষ্টা করে। এমন সময় তার পেছন দিয়ে আমরা অদ্ভুতভাবে কাউকে যেতে দেখতে পাই। এই জিনিসটা অনুভব করে বিমো পেছনে তাকায়। তখন তার সামনে দিয়ে চলে যায় একটা ইঁদুর, যার ফলে বিমোর ভয় কিছুটা কমে। এমন সময় তার দিকে তেড়ে আসে ভয়ঙ্কর মায়াং, যা দেখে বিমো নিচে নেমে আসে এবং বাকিদেরকে মায়াং এর কথা জানাতেই যাবে। এমন সময় তারা সিরির চিৎকারের আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা তখনই ছুটে যায় অন্য ক্লাসে, যেখানে বাকি স্টুডেন্টের সাথে সিরি ছিল। তবে সেখানে তো কোনো জীবিত স্টুডেন্ট ছিলই না, বরং সব মৃত স্টুডেন্টরা পেছনে দাঁড়িয়ে ছিল এবং তাদের সামনে দাঁড়িয়ে ছিল পজেসড মায়াং, যে কিনা সিরির পেটের দিকে আঙুল উঁচু করে বলছিল বলিদান বলিদান। একথা বলতে বলতে সে সিরির দিকে এগোচ্ছিল। একদম কাছাকাছি আসার সাথে সাথে সিরি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, সেই সাথে মায়াংও। এরই সাথে দরজাও খুলে যায় এবং বাকিরা ভেতরে প্রবেশ করে। বিমো ছুটে যায় সিরির কাছে, যেখানে সিরির তখনও জ্ঞান ছিল। সে বিমোকে বলে তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। একথা বলেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বিমো ল্যাম্প জ্বালাচ্ছিল। সিরি একা একা ঘুমিয়েছিল তাদের বেডরুমে, যেখানে হঠাৎই জানালার শব্দে তার ঘুম ভাঙে। সে বিমোকে ডাকতে থাকে, তবে বিমোর কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎই জানালাটি খুলে যায় এবং ওই দড়িসহ পাথরগুলো নিচে এসে পড়ে। সিরি সেগুলো উঠিয়ে দেখছিল। এমন সময় সেখানে চলে আসে তাম্বির কুইয়াং,
যা দেখে তাম্বি ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় কুইয়াং তার মুখের সামনে এসে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। তখনই সিরির চিৎকার শুনে বিমো তার কাছে ছুটে যায়, যেখানে বিছানার উপর ঘুমিয়ে থাকা সিরি ভীষণ ঘাবড়ে গিয়েছিল। অর্থাৎ সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। এই ভয়ঙ্কর স্বপ্নে সে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে কথা পর্যন্ত বলতে পারছিল না। এখন ওই রাতটা এইভাবেই তাদের কেটে যায়। পরদিন সকালে শ্রী তৈরি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য, যদিও বিমো চাইছিল সে যাতে বাড়িতে থেকে রেস্ট নেয়। তবে সিরির মতে সে বাইরে গেলে স্টুডেন্টদের মধ্যে থাকলে তার মন ভালো থাকবে। এমন সময় প্রিন্সিপাল এবং দপ্তরি তাদের দরজায় আসে, যেখানে বিমো কথা বলে জানতে পারে যে আজ স্কুল খোলা হবে না। গতকালকের ঘটনায় গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। এ কারণে তারা কেউই ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইছে না। তারা এখানে সিরির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন বিমো জানায় গতকাল রাতে নাকি সিরি ওই উড়ন্ত মাথাকে দেখতে পেয়েছে, অর্থাৎ কুইয়াংকে। যা শুনে প্রিন্সিপাল জানায় যে কালকের ঘটনা শোনার পর তাদের গ্রামের প্রধান আজ বিকালবেলা বিমো এবং সিরিকে তার বাড়িতে যেতে বলেছে। বিমো বলে তার তো কোনো কাজ নেই, তবে সিরির বেশ কয়েকদিন ধরে পেটে ব্যথা হচ্ছে। তখনই সিরি সেখানে এসে বলে সে তার সাথে যাবে, কেননা তার পেট ব্যথা অনেকটা কমেছে। এখন ওই দিন বিকালে বিমো এবং সিরি তাদের সাথে চলে যায় গ্রাম প্রধানের বাড়িতে, যেখানে ওই বাড়ির বাইরে বসে প্রধানের স্ত্রী তার ছেলেকে খাবার খাওয়াচ্ছিল। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় প্রধান ভেতরেই আছে। ভেতরে নাকি মিনাও এসেছে। ভেতরে প্রবেশের পর গ্রাম প্রধান মিনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। মিনা আসলে একজন কবিরাজ ছিল, আর এ কারণেই গতকালকের ঘটনার পর গ্রাম প্রধান বিমো এবং সিরিকে মিনার সাথে দেখা করানোর জন্য এখানে ডেকেছিল। মিনা এখানে সিরির হাত দেখতে চায়। তার হাত নিজের হাতের উপর রেখে সে চোখ বন্ধ করে বলে ওঠে সিরি তো গর্ভবতী। যা শোনা মাত্রই বিমো এবং সিরি দুজনই ভীষণ খুশি হয়ে যায়। তবে খুশি তো হয় না সেখানে থাকা সেক্রেটারি আমপং, যে কিনা তাদেরকে বলে যে সিরি প্রেগনেন্ট এই ব্যাপারটা আগে জানলে সে সিরিকে এখানে আসতেই দিত না। একথা শুনে বিমো কিছুটা রেগে যায়। তখন গ্রাম প্রধান তাকে শান্ত হতে বলে এবং মিনা তাদেরকে খুলে বলে যে আসলে এই গ্রামবাসীরা একটা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, যে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল একজন মহিলার কথা, যে কিনা অন্য এক দ্বীপ থেকে এই দ্বীপে আসবে শয়তানের এক পরিকল্পনাকে সফল করতে। শয়তানের কোনো এক অনুসারী শয়তানের উদ্দেশ্যকে সফল করতে এক জন্ম না নেওয়ার রক্তের লাল রঙের বাচ্চাকে বলি দিবে, আর ওই বাচ্চাটি হবে ওই অন্য দ্বীপ থেকে আসা মহিলার গর্ভে। তাদের ধারণা ওই শয়তানের অনুসারী আর কেউ নয় বরং তাম্বি, যে কিনা এতদিন ধরে হয়তোবা সিরির জন্যই অপেক্ষা করছিল। তবে মিনা এখানে সিরিকে চিন্তা করতে নিষেধ করে, কেননা সিরিকে রক্ষা করার জন্য সে তো এখানে আছেই। একথা বলে সে কিছু পান পাতা সেক্রেটারি অ্যাম্পং এর হাতে দিয়ে বলে কিছু লবণ পানিতে দিয়ে এই পাতাগুলো জ্বালিয়ে আনতে। অ্যাম্পংও সাথে সাথে এই কাজটি করতে চলে যায়। সে যাওয়ার সাথে সাথেই সিরিজ যেন অদ্ভুত কিছু হয়ে যায়। সে মাটিতে নিজের মাথা মারে এবং কেউ যেন তাকে বশ করে নেয়। বিমো সহ সেখানে থাকা কেউই কিছু বুঝতে পারছিল না। এমন সময় সিরি নিজের মাথা তোলে, যেখানে তার পুরো মুখ ছাই বর্ণের হয়ে গিয়েছিল। বাইরে থেকেই তার গোংড়ানোর আওয়াজ শুনে গ্রাম প্রধানের স্ত্রী এবং ছেলে ভয় পেয়ে যায়। আকাশে তারা দেখতে পায় কালো বাদল ছেয়ে গিয়েছে। পজেসড অবস্থায় সিরি সেখান থেকে পালানোর চেষ্টা করলে বাকিরা তাকে চেপে ধরে এবং দরজা বন্ধ করে দেয়। গ্রাম প্রধান চলে যায় তার স্ত্রী সন্তানের কাছে। এখানে তিনজন মিলেও সিরিকে শান্ত করতে পারছিল না। সে নিজের কোমর বাঁকিয়ে ভেঙে ফেলছিল। এমন সময় মিনা কিছু তন্ত্রমন্ত্র পড়ে এবং তার মাথায় হাত রাখে, যার ফলে সে কিছুটা শান্ত হয়ে যায়। এরই মধ্যে অ্যাম্পং ওই পান পাতার পানি নিয়ে আসে, যেটাতে মিনা কিছুটা ঝাড়ফুঁক করে বিমুর হাতে তুলে দেয়। বিমু সেটা সিরিকেই খাইয়ে দেয়। এমন সময় মিনা বাইরে গিয়ে দেখতে পায় চারিদিক অন্ধকারে ছেয়ে গিয়েছে, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার সংকেত দিচ্ছিল। এখন ভেতরে এসে গ্রাম প্রধান সিরিকে তার বেডরুমে শুইয়ে দিতে বলে, যেহেতু সে তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। বিমু তাকে নিয়ে চলে যায় বেডরুমে। অন্যদিকে বাইরে বসে এই ব্যাপারে সবাই আলোচনা করতে থাকে, যেখানে সেক্রেটারি অ্যাম্পং এর মতে এখনই তাম্বিদের উপর আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া উচিত।
কিন্তু গ্রাম প্রধানের এমনটি মনে হচ্ছিল না। সে চাইছিল কালো জাদুর এই লড়াই যেন মিনা একা লড়ে, সেই যেন তাম্বিকে আটকায়। তবে দপ্তরির মতে তাম্বিকে অন্ততপক্ষে গ্রাম ছাড়া তো করা যায়। তখন প্রিন্সিপাল বলে তারা জানে না এই কাজ আসলেই তাম্বি করছে কিনা, এর পক্ষে কোনো প্রমাণ নেই। যা শোনা মাত্রই অ্যাম্পং তার উপর রেগে যায় এবং তাকে ছোট করে বলে সে বাইরে থেকে এসেছে, এ কারণে সে কিছুই জানে না। এখানে তারা একটা সিদ্ধান্তে আসে। প্রিন্সিপাল এবং দপ্তরি বিমো এবং সিরিকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। অন্যদিকে গ্রাম প্রধান এবং সেক্রেটারি অ্যাম্পং চলে যায় তাম্বির বাড়িতে। তবে পুরো বাড়িতে তারা তাম্বি অথবা তার হাজবেন্ড আলাংকে খুঁজে পায় না, যে কারণে তাদেরকে খুঁজতে তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে বিমো এবং সিরিকে নিয়ে প্রিন্সিপাল তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে তিনগেন ফিরে এসেছিল এবং তাদেরকে দেখে দৌড়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে আসে। সে স্কুলের চারিপাশে বন্ধ দেওয়ার জন্য কিছু পাতা ছড়িয়ে রেখেছিল, যেগুলো ভুলবশত প্রিন্সিপাল সরিয়ে দিয়েছিল। এ কারণেই ওই দিন মাইয়াংকে ওই শয়তান পোজেস করতে পেরেছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো মাইয়াং এর হাতে তো ওই ব্রেসলেটটি ছিল, তাহলে তাকে শয়তান কিভাবে পোজেস করবে? যার উত্তরে তিনগেন বলে হতে পারে যে শয়তানটি তাকে পোজেস করেছিল সে ওই ব্রেসলেটের থেকেও বেশি শক্তিশালী। এমন সময় তিনগেনের কাছে বিমো আসে এবং তার কাছে সিরির জন্য ওই বিশেষ ব্রেসলেট চায়, কেননা সিরিও আজ পোজেস হয়ে গিয়েছিল। একথা শুনে তিনগেন যেন একটু চিন্তায় পড়ে যায় এবং জানায় তার কাছে কোনো ব্রেসলেট নেই। সে তো ওই ব্রেসলেট বানাতেও পারে না, বরং তাকে কেউ দিয়েছিল যাতে করে সে বাচ্চাদের মধ্যে এটা বিতরণ করে দেয়। এখানে তিনগেনের মাজায় কিছু চুল গোজা ছিল, যেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনগেন জানায় যে এটা হলো কুইয়ানের চুল। সেই কুইয়ানের চুল যে কিনা তিনগেনের স্ত্রী সন্তানকে মেরেছিল। ওই রাতে সে তার বিছানায় ওই খুনি কুইয়ানের চুল পেয়েছিল, যেটা সে নিজের কাছে রেখেছে, কেননা কুইয়ানের চুল কুইয়ানের কাছে গেলেই সেটা নড়াচড়া করতে থাকে, যাতে করে সে ওই ছদ্মবেশী কুইয়ানকে ধরতে পারে। এজন্যই সে কুইয়ানের চুল নিজের সাথে রাখে। তিনগানের স্ত্রী সন্তানের মৃত্যুর কথা শুনে ভীমো এবার প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে ভেতরে ঢুকেই কাপড় চোপড় গোছাতে শুরু করে। সে আজ রাতেই স্ত্রীকে নদী পার করে প্রিন্সিপালের বাড়িতে তার বউয়ের কাছে রেখে আসবে, যাতে করে সে নিশ্চিন্তে নিজের চাকরি করতে পারে। সপ্তাহে একদিন সে স্ত্রীকে দেখতে যাবে। এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে সিরিও আপত্তি করতে পারছিল না। এমন সময় জানালায় নক করে তিনগেন জানায় নৌকা তো ঘাটে আছে, তবে মাঝি কিছুতেই এই রাত্রে তাদেরকে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না। আগামীকাল ভোর হতেই সে সিরিদেরকে নিয়ে রওনা দিবে, তবে রাতে সে যেতে পারবে না। একথা শুনে বিমো অনেকটা ভয় পেয়ে যায়, কেননা রাতে যে কোনো কিছু হতে পারে। তখন তিনগেন জানায় সে তাদেরকে রক্ষা করার জন্য সবটা করবে। বাড়ির চারিপাশে সে ঝাড়ফুঁক করা রসুন রেখে দিবে, যাতে করে শয়তান এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এছাড়া সে তাদেরকে পাহারাও দিবে। একথা বলেই সে নিজের কাজে লেগে পড়ে এবং অন্যদিকে বিমো এবং সিরি পরদিন সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। হঠাৎই জানালায় নক করার শব্দে বিমোর ঘুম ভাঙে। সে ভাবে হয়তোবা তিনগেন এসেছে, তাই সে জানালাটি খুলে দেখতে পায় সেখানে কেউই নেই। এরপর সে যখন জানালাটি বন্ধ করে আবারও চলে যাচ্ছিল, তখন আবারও নক করার আওয়াজ হয়। এতে করে সে একটু ঘাবড়ে যায়। এমন সময় উপরের চাল থেকে আওয়াজ হয়, যা শুনে সিরিও জেগে যায়। এই সকল আওয়াজে স্বামী স্ত্রী দুজনই ভীষণ ভয় পেয়ে যায়। তারা দ্রুত দৌড়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, তখনই মেন দরজাটিও কেঁপে ওঠে এবং দরজার পাশে থাকা জানালাটি খুলে যায়। তারা চেক করতে ওই জানালার কাছে আসে। এমন সময় আগুনের এক দলা তাদের সামনে দিয়ে উড়ে যায় এবং জানালাটি সজোরে তাদের সামনেই বন্ধ হয়ে যায়। ফলে তারা দুজনই ঘরে চলে যায় এবং সিরি তো ভয়ে কাঁদতে থাকে। তখন বিমো তাকে জড়িয়ে ধরে বলে সে তাকে রক্ষা করবে। একথা বলতে বলতেই একটা সজোরে চিৎকার শোনা যায়, যার পরে এই সকল তাণ্ডব যেন থেমে যায়। পরদিন সকাল হতেই তারা দুজন দৌড়ে দৌড়ে পৌঁছে যায় ঘাটে, যেখানে অলরেডি গ্রামবাসীদের ভিড় ছিল। যা দেখে বিমো সিরিকে এক সাইডে দাঁড়াতে বলে নিজে চলে যায় সামনে কি হয়েছে তা দেখতে। দেখা যায় গ্রাম থেকে বের হওয়ার যে একটাই মাত্র নৌকা, সেই নৌকাতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে ওই নৌকা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন আর এই গ্রাম থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একথা শুনে ভীমো অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে সিরি তার পেছনে তাকাতেই দেখতে পায় জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে তাম্বি, যে কিনা তাকে ইশারা করে চলে যায়। সাথে সাথে সেখানে থাকা গ্রামবাসীরা অদ্ভুতভাবে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তবে এই সব
কিছুতে সময় নষ্ট না করে বিমো তো খুঁজে বেড়াচ্ছিল সিরিকে, তবে সিরি আশেপাশে কোথাও ছিল না। যা শুনে বিমো প্রিন্সিপাল সহ সকলে দৌড়ে যায় বিমোদের বাড়িতে। সেখানেও সিরি ছিল না, ফলে তারা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে এবং স্কুলেও সিরিকে খুঁজতে যায়। সেখানেও কোথাও সিরি ছিল না, ফলে বিমো একেবারেই ভেঙে পড়ে। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে মাইয়াং। সে দৌড়ে মাইয়াং এর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি জানে সিরি কোথায়। উত্তরে মাইয়াং বলে হ্যাঁ। সে আঙুল দিয়ে ইশারা দেয় পাশের একটি ঝোপঝাড়ের মধ্যে। তার কথা শুনে বিমো সেখানে সিরিকে খুঁজতে চলে যায়। সেখানে সে সিরির ওড়না খুঁজে পায়, সেই সাথে ছিল ওই বিশেষ ব্রেসলেট, যা দেখে বিমোর মনে পড়ে যায় যে এরকমই একটি ব্রেসলেট সে ওই সেক্রেটারি অ্যাম্পং এর হাতে দেখেছিল। আর অ্যাম্পং যেহেতু প্রথম থেকেই সিরিকে খারাপ নজরে দেখছিল, তাই সে তখনই ছুটে চলে যায় অ্যাম্পং এর বাড়িতে। এই খবর জানতে পারার সাথে সাথেই গ্রাম প্রধান ছুটে চলে যায় মিনার কাছে, যে কিনা তখন ঘাটে অসুস্থ হওয়া গ্রামবাসীদের সাহায্য করছিল। সেখানে গিয়ে গ্রাম প্রধান তাকে জানায় অ্যাম্পং এর বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে, যা তাদের আটকাতে হবে। ফলে তারা তিনজন সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে ততক্ষণে বিমো পৌঁছে গিয়েছিল অ্যাম্পং এর বাড়িতে। সেখানে অ্যাম্পং দরজা খুলতেই বিমো তাকে জিজ্ঞাসা করে তার স্ত্রী কোথায়। অ্যাম্পং বলে সে কিভাবে জানবে, কিন্তু বিমো তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না, বরং সে অ্যাম্পং এর নিয়ত নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। যা শুনে অ্যাম্পংও রেগে যায় এবং এক কথায় দু কথায় তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যাম্পং একটা ছুরি বের করে নিয়ে আসে এবং তখনই বিমোকে কোপ দিতে যায়। তবে সঠিক সময় সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং তাকে আটকে নেয়। সেই সাথে সেখানে মিনাও চলে আসে এবং তাদেরকে এই ঝগড়ার কারণ জিজ্ঞাসা করে। তখন বিমো তাকে ওই ব্রেসলেটটি দেখায়। তখন ভেতর থেকে অ্যাম্পং এর স্ত্রী তার ব্রেসলেটটিও নিয়ে আসে, যা দেখে বিমো বুঝতে পারে এই ব্রেসলেটটি অ্যাম্পং এর নয়। তখন তার মনে পড়ে যায় এই একই রকমের ব্রেসলেট সে তিনগেনের হাতেও দেখেছিল। একথা শুনে মিনা বলে তার মানে তিনগেনই হলো তাম্বির অনুসারী। সেই তাহলে নৌকায় আগুন ধরিয়েছিল যাতে করে সিরিরা এখান থেকে পালাতে না পারে। এখন সিরিকে খোঁজার জন্য সে বিমুকে তাকে সেই স্থানটিতে নিয়ে যেতে বলে যে স্থানে তারা সিরির ওড়না পেয়েছিল। সেখানে পৌঁছে সে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে আর এরপর বসে পড়ে তন্ত্রমন্ত্র করতে। এখানে সে একটি বাটিতে কিছু জিনিস দিয়ে সেটা ধরিয়ে দেয় বিমুর হাতে। আর এরপর বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ার ফলে ওই বাটিটি নড়তে শুরু করে। বাটির ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে এক অদ্ভুত ধোঁয়া। মিনার মতে এই ধোঁয়াই তাদেরকে নিয়ে যাবে সিরি পর্যন্ত। এই ধোঁয়া যেদিকে যাচ্ছে তাদেরকে সেদিকেই যেতে হবে। তাই সে এখানে গ্রামের সাহসী কিছু ছেলেদেরকে ডেকে আনতে বলে, যারা তাদের সাথে সিরিকে খুঁজতে যাবে। আর এরপর তারা সকলে মিলে রওনা হয়। দেখতে দেখতে রাত নেমে আসে। তারা জঙ্গলের ভেতরে ওই ধোঁয়াকে অনুসরণ করে সিরিকে খুঁজতে থাকে। বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই মিনা এক স্থানে থেমে যায় এবং সে কিছু ইশারা করতেই বিমোর হাতে থাকা ওই বাটিটি ফেটে যায়। ওই মুহূর্তে উপর দিয়ে উঠতে দেখা যায় তাম্বির কুইয়াংকে, যাকে অনুসরণ করতে থাকে সকলে মিলে। এক পর্যায়ে সকলে যখন ওই কুইয়াংকে হারিয়ে ফেলে এবং এক স্থানে দাঁড়িয়ে যায়, তখন বিমো তাদের থেকে আলাদা হয়ে পড়ে। সে ওই কুইয়াং এর পিছু করতে করতে এক স্থানে চলে আসে এবং সিরিকে ডাকতে থাকে। অন্যদিকে বিমুকে তাদের সাথে না দেখে মিনা বাকিদেরকে ছড়িয়ে ছিটিয়ে বিমো এবং সিরিকে খুঁজতে বলে। এরই মধ্যে হঠাৎই বিমো কারোর ডাক শুনতে পায়, যে ডাক অনুসরণ করে সে পৌঁছে যায় সিরির কাছে, যে কিনা এখন বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাকে এই অবস্থায় দেখে বিমো অনেকটা ভেঙে পড়ে। সে স্ত্রীকে বারবার সরি বলতে থাকে তার রক্ষা না করতে পারার জন্য। এমন সময় বাকি গ্রামবাসীরাও সেখানে চলে আসে। এখন সিরিকে নিয়ে যাওয়া হয় মিনার বাড়িতে। তবে ভেতরে মিনা বিমোকে ঢুকতে দেয় না। সে বলে এখন আর সিরি তার আগের সিরি নেই, বরং তার উপর রয়েছে তাম্বির কালো জাদু। সে তাকে এই কালো জাদুর ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসবে। গ্রাম প্রধান বলে এই কাজটি তো তার বাড়িতেও করা যেত। তখন মিনা বলে তার হাতে এত সময় নেই, এ কারণেই সে তার জঙ্গলের ভেতরে থাকা এই বাড়িতে তাকে নিয়ে এসেছে। হঠাৎই সে কিছু একটা অনুভব করে এবং বলে ওঠে তাম্বি জেনে গিয়েছে তারা কোথায় আছে। তাই সে এবার বিমোকে ভেতরে যেতে বলে এবং গ্রাম প্রধানকে বলে বাকি সকলকে বাড়িতে ফিরে যেতে বলতে। সেই সাথে সে এখানে দপ্তরির হাতে কিছু তন্ত্রমন্ত্র পড়া রসুন দিয়ে দেয় এবং সেগুলোকে বাড়ির চারি সাইডে পুঁতে দিতে বলে, যাতে করে তাম্বির কুইয়ান তাদের কোনো গন্ধ না পায় এবং এখানে না আসে। এরপর সে ভেতরে ঢুকে সিঁড়ির উপর তন্ত্রমন্ত্র করতে থাকে। হঠাৎই বাইরে থেকে কুইয়াং এর চিৎকারের আওয়াজ শোনা যায়।
যা শুনে বাকিরা বেশ ঘাবড়ে গেলেও মিনা ঘাবড়ায় না। সে বলে এখন আর কুইয়াং তাদের উপর কোনো রকম আক্রমণ করতে পারবে না, তাই তারা যেন চিন্তা না করে। সে তার কাজ চালিয়ে যায়। অন্যদিকে বিমো কাঠের ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, যেখানে সে তাম্বির ভয়ঙ্কর কুইয়াংকে দেখতে পায়। তবে তাম্বি বুঝতেই পারে না যে এই বাড়ির ভেতরেই তারা আছে এবং সেখান থেকে চলে যায়। এমন সময় বিমোকে ডাক দেয় সিরি। সিরি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সে শুধুমাত্র এইটুকুই বলতে পারে যে তিনগেন তাকে নিয়ে গিয়েছিল তাম্বির কাছে এবং তাম্বি তাকে এটুকু বলতেই মিনা তাকে অজ্ঞান করে দেয় এবং বলে এই মুহূর্তে সিরির বিশ্রামের প্রয়োজন। তখন সেক্রেটারি অ্যাম্পং বলে ওঠে, আর কোনো প্রমাণের তো দরকারই নেই, তারা তো জেনেই গিয়েছে যে তিনগেন এবং তাম্বি মিলেই এই সব কিছু করছে। এখনই তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তখন মিনা বলে এই কাজ করাতে তারা অনেক দেরি করে ফেলেছে, এখন তাদেরকে বের করলেই সবকিছুর সমাধান হবে না। যা শুনে গ্রাম প্রধান বলে তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে। যার উত্তরে মিনা বলে তাম্বি অনেক শক্তিশালী, তাকে একমাত্র বিমোই মারতে পারবে। একথা বলে সে একটি বিশেষ ছুরি তুলে দেয় বিমোর হাতে এবং তাকে বলে যখন তাম্বির শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যাবে তখনই যেন সে এই ছুরি দিয়ে আঘাত করে তাম্বিকে মেরে ফেলে। ফলে বিমো, প্রিন্সিপাল এবং গ্রাম প্রধান বেরিয়ে যায় তাম্বিকে মেরে ফেলতে। অন্যদিকে ওই দপ্তরি এবং সেক্রেটারি অ্যাম্পং বাইরে পাহারা দিতে থাকে। এমন সময় সেখানে আমরা ছুরি হাতে তিনগেনকে আসতে দেখতে পাই। অন্যদিকে ভেতরে মিনা সিরিকে একটি বিশেষ পানীয় পান করায় এবং তার সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকে। সিরির তখন একটু একটু জ্ঞান ফিরেছিল, যে কারণে সে ভয় পেয়ে বিমোকে ডাকতে থাকে। তখন মিনা তাকে জিজ্ঞাসা করে তাম্বি তাকে কি দিয়ে রক্ষা করছে। একথা বলেই সে সিরির মাথার উপর হাত রেখে চিৎকার করে মন্ত্র পড়তে থাকে, যার মাধ্যমে সে জানতে পারে প্রথম রাতে তাম্বি যখন সিরির কাছে গিয়েছিল তখন সে এমনি এমনি যায়নি, বরং সে সিরির পেটে একটি রক্ষা কবচ দিয়ে দিয়েছিল, যা এতক্ষণ যাবৎ সিরি এবং তার বাচ্চার রক্ষা করছিল। এদিকে ততক্ষণে বিমো, গ্রাম প্রধান এবং প্রিন্সিপাল পৌঁছে যায় তাম্বির বাড়িতে, যেখানে তাম্বি এবং তার স্বামীকে কালো জাদু করতে দেখে বিমো তাদের উপর আক্রমণ করতে যায়। তবে তাম্বি এক সুরক্ষা বেষ্টনী দ্বারা তাদেরকে আটকে নেয়। আর এরপর তাম্বির হাজবেন্ড তাদেরকে জানায় যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাম্বি তো তাদের কোনো ক্ষতি নয়, বরং উল্টে সিরি এবং তার বাচ্চার রক্ষা করছে। এই গ্রামে তাম্বি একমাত্র কুইয়ান নয়, বরং আরো একজন কুইয়াং আছে, যে কিনা আর কেউ নয় বরং মিনা। সেই আসলে শয়তানের পূজারী এবং সেই এই সব কিছুর পেছনে রয়েছে। তবে সে এত কিছুর পরও শুধুমাত্র তাম্বির জন্যই সিরির কোনো ক্ষতি করতে পারছিল না। এবার সে সিরিকে পুরোপুরিভাবে একা পেয়ে গিয়েছে। আমরা দেখতে পাই সত্যিই সে সিরির পেটের ভেতর থেকে ওই রক্ষা কবচটি বের করে এবং সেটা ধ্বংস করে দেয়। এর ফলে সিরি হয়ে পড়ে একেবারেই অসহায়। মিনা তাকে উদ্দেশ্য করে বলে এখন আর তাকে এবং তার সন্তানকে রক্ষা করার কেউ নেই। মিনা তো এতদিন ধরে অন্য দ্বীপ থেকে আসা ওই মহিলার অপেক্ষায় ছিল, যে কিনা আর কেউ নয় বরং সিরি। অন্যদিকে তাদের তিনজনের সামনেই তাম্বির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সে পরিণত হয় এক কুইয়াংয়ে। আর এরপর সে বিমোর সামনে যায় এবং তাকে দেখায় সেই ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ খুব শীঘ্রই ঘটতে চলেছিল। অর্থাৎ মিনা তার স্ত্রী সন্তানের উপর কালো জাদু করে তার সন্তানকে বলি দিতে চলেছিল শয়তানের জন্য, যা দেখা মাত্র বিমু চিৎকার করে ওঠে। সেই সাথে চিৎকার করে সেখান থেকে উড়ে চলে যায় তাম্বির কুইয়াং। তখন তাম্বির স্বামী আলাং বিমুকে উদ্দেশ্য করে বলে সে যেন এখনই নিজের স্ত্রী সন্তানকে বাঁচিয়ে নেয়, যা শুনে বিমু তখনই ওইখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেক্রেটারি অ্যাম্পং এর সামনেই দপ্তরির গলায় ছুরি ধরে তিনগেন এবং তাদেরকে সব সত্যিটা খুলে বলে যে এই সব কিছুর পেছনে রয়েছে মিনা। তাম্বি তো প্রথম থেকেই সকলকে রক্ষা করে আসছে। এছাড়া তার কাছে যে কুইয়াং এর চুল ছিল সেটা আর কারণ নয় বরং মিনার ছিল, অর্থাৎ মিনাই তিনগেনের স্ত্রী সন্তানকে খুন করেছিল। এই কথা সেক্রেটারি অ্যাম্পং এর বিশ্বাস হচ্ছিল না, তাই সে সেক্রেটারি অ্যাম্পংকে ভেতরে দেখতে বলে। সে যখন কাঠের ফাঁকা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে সে দেখতে পায় সিরির পেট অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে সেখানে কোথাও মিনা নেই। এমন সময় আচমকা মিনা তার গলায় একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং সেক্রেটারি অ্যাম্পং সেখানেই মারা যায়। মিনার কালো জাদুর ফলে তিনগেন এবং দপ্তরি নিজের স্থান
স্থান থেকে নড়তে পারছিল না। এখানে মিনা তিনগেনকে বলে তার স্ত্রী সন্তানকে মেরে মিনা নিজের শক্তি বাড়িয়েছিল, আর প্রয়োজন পড়লে সে সকলকে মেরে ফেলবে। একথা বলেই সে তিনগেন এবং দপ্তরের পেটে ছুরি দিয়ে আঘাত করে, আর এরপর আবারও ভেতরে চলে যায় তার কালো জাদু সম্পন্ন করতে। তার কালো জাদুর কারণে মাত্র কিছু সময়ের মধ্যেই সিরির পেট বড় হয়ে গিয়েছিল। সে ছুরি দিয়ে সিরির পেটে আঘাত করতেই যাচ্ছিল, এমন সময় তাম্বির কুইয়াং তার উপর হামলা করে। এর ফলে সেখানে আগুন ধরে যায় এবং তাম্বির কুইয়াংকে দেখে ভয়ে মিনাও সেখান থেকে বেরিয়ে যায়, যার পিছু পিছু তাম্বির কুইয়াংও বেরিয়ে যায়। এদিকে যতক্ষণে বিমো সেখানে পৌঁছায় ততক্ষণে পুরো ঘরেই আগুন ধরে গিয়েছিল। ফলে তার মনে হতে থাকে সে হয়তোবা সিরিকে এবার হারিয়ে ফেলেছে। এমন সময় সেখানে চলে আসে আহত তিনগেন, যার উপর হামলে পড়ে বিমো। বিমো তার গলা চেপে ধরে জিজ্ঞাসা করতে থাকে মিনা কোথায়। তার কাছে মনে হচ্ছিল তিনগেন হয়তোবা মিনার হয়েই কাজ করে। এমন সময় পাশের ঝোপ থেকে সিরি তাকে ডাক দেয়। ফলে সিরিকে জীবিত দেখে বিমো তখনই ছুটে যায় তার কাছে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিরিকে জীবিত দেখে বিমো যেন নিজের দেহে প্রাণ ফিরে পেয়েছিল। এমন সময় তিনগেন তার কাছে আসে এবং তাকে বলে বিমোকে দ্রুত মিনার শরীর খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করে ফেলতে হবে তার মাথা ফিরে আসার আগেই। শরীর খোঁজার জন্য সে তার হাতে তুলে দেয় মিনার চুলের টুকরো, যা নিয়ে ছুরি হাতে বিমো বেরিয়ে পড়ে। সে ওই চুলের দেখানো পথ ধরে মিনার শরীর খুঁজছিল। এমন সময় মিনার কুইয়াং তার সামনে দিয়ে উড়ে যায়, যার ফলে তার হাত থেকে ওই চুলের টুকরোটি পড়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় মিনার কুইয়াং সেখানে চলে আসে এবং তার উপর বারবার হামলা করতে থাকে। তার এই হামলা থেকে বাঁচা এতটাও সহজ ছিল না। তবে সঠিক সময় সেখানে তাম্বির কুইয়াং চলে আসে, যে কারণে দুই কুইয়াং এর মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এই সুযোগে বিমো চলে যায় মিনার শরীর খুঁজতে, যেখানে তার দুই পাশে খাড়াভাবে অনেকগুলো কফিন ছিল, অর্থাৎ রাউং। এরই মধ্যে সে সেখানে মিনার শরীর খুঁজে পায়। সে রাগের মাথায় মিনার শরীরের ওপর আঘাত করে বসে, যার ফলে আশেপাশে থাকা ওই রাউংগুলো কাঁপতে থাকে। বিপদ বুঝতে পেরে বিমো মিনার শরীর নিয়ে সেখান থেকে চলে আসতে চাইছিল। এমন সময় সবগুলো কফিনের মুখ খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব লাশ। তবুও কোনো মতে তাদেরকে প্রতিহত করে বিমো মিনার শরীর টেনে নিয়ে আসে জ্বলন্ত বাড়ির কাছে এবং সে ওই মাথাবিহীন শরীরটাকে ওই জ্বলন্ত বাড়ির ভেতরে ফেলে দেয়, যার ফলে বাড়ির সাথে সাথে মিনার শরীরও পুড়ে ছাই হয়ে যায়। যেটা বুঝতে পেরে মিনার কুইয়াং এখানে তাম্বির উপর জোরে সোরে আঘাত করে এবং ছুটে আসে নিজের শরীরের কাছে। তবে সে বিমোকে কিছু করার আগেই সেখানেই পড়ে যায়। যেহেতু মিনার শরীর পুড়ে গিয়েছিল তাই মিনার কুইয়াংও এবার দুর্বল হয়ে পড়েছিল, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে বিমো তার পাশে পড়ে থাকা পাথরটি দিয়ে বারবার করে মিনার কুইয়াং এর সাথে থাকা হৃদয়ে আঘাত করতে থাকে, যার ফলে মিনা পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যায়। সেই সাথে মাটিতে ঢলে পড়ে তার কালো জাদু করা ওই লাশগুলো। সিরি বিমোর কাছে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে নেয়। বিমো তার স্ত্রী সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছিল, যে ব্যাপারটা দেখে তাম্বির কুইয়াংও স্বস্তি পায় এবং ঘরে ফিরে যায়। সেই সাথে ফিরে আসে সিরি, বিমো এবং তিনগেন। এখন এই ঘটনার 6 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিনার সমাপ্তির সাথে সাথে এখন গ্রামবাসীদের মন থেকে সকল ভয়ও চলে গিয়েছিল। তাই তো স্কুলে এখন ছাত্রছাত্রীতে ভরা ছিল। বিমো এবং সিরি এখন এই স্কুলেই পড়াচ্ছিল। বিমো এখানে সিরিকে একটা সুসংবাদ দেয় যে আগামীকাল সকালেই এই গ্রামে একজন গাইনি ডক্টর আসবে, যার ফলে তাদেরকে আর বারবার নদী পার হয়ে চেকআপের জন্য যেতে হবে না। একথা বলতে বলতে তারা লক্ষ্য করে দূরে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে তাম্বি এবং তার স্বামী আলাং। তাদেরকে দেখে এখন আর বিমো এবং সিরি ভয় পেত না, বরং তাদেরকে ওয়েল উইশার ভেবে তারা অনেকটা খুশি হয়ে যায়। এমন সময় প্রিন্সিপাল এসে তাদেরকে একটা দুঃসংবাদ জানায়। গতকাল রাতেই নাকি তাম্বি এবং তার স্বামী আলাং মারা গিয়েছে। একথা শুনে তারা অবাক হয়ে যায় এবং জঙ্গলের ওই স্থানটিতে তাকাতেই দেখতে পায় সেখানে তো কেউই নেই। এর মানে হলো তাম্বি এবং আলাং তাদেরকে শেষ বিদায় জানাতে এসেছিল। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি ভিন্নধর্মী ইন্দোনেশিয়ান এই গল্পটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।